আসসালামু আলাইকুম। শুরু করছি দ্য সাইলেন্ট ম্যানর, লেখিকা ডায়না ইমরোজ, পার্ট 5। খুনের কথাটি শুনে আমজাদ বিস্মিত হয়ে গেল। দৃষ্টি এদিক সেদিক করল। তখন তার ম্যানেজার উপস্থিত হয়। সে আমজাদের গা ঘেঁষে বলল, ঘটনাটি আমি আগেই জানতে পেরেছি, কিন্তু আপনি গ্রামের বাইরে থাকায় জানাইনি। আমজাদ আহিরকে লক্ষ্য করে সম্মানের সাথে বলল, আপনি ভেতরে চলুন। আহির সকলে ভেতরে গেল। রাফিদ এবং মীর দুজনে ঘরের সামনে দাঁড়িয়ে আছে। ওরা নিজেদের মধ্যে চোখাচোখি করে কথা বলল। বিষয়টি আহির লক্ষ্য করে। এরপর রাফিদ এবং মীর দুজনেই ঘরের ভেতরে প্রবেশ করে। গত 3 দিন আগে ডিটেকটিভ আহির মির্জার কাছে সংবাদ পৌঁছে আলিমনগরে একটি অনাকাঙ্ক্ষিত খুন হয়েছে। সে তখন থেকে হকচকিয়ে হয়ে গেছে। এরপর মনস্থির করে সে আলিমনগর যাবে। আলিমনগরে এসে পৌঁছেছে সেই সকাল থেকে এখন পর্যন্ত শুধু একে ওকে জিজ্ঞাসাবাদ করছে। তখন এক মধ্যবয়স্ক লোক সংবাদ দেয় যে খুন করেছে তিনি আমজাদ চৌধুরী এর একটি কারখানায় কাজ করে। আলিমনগর তাঁতের শাড়ি তৈরি করার একটা কারখানা আছে। সেখানে প্রায় 100 জন শ্রমিক কাজ করে। মহিলারা আছে বেশ কয়েকজন, যাদের দায়িত্ব নেওয়ার মতো কেউ নেই, না বাপ, না স্বামী, না ছেলে সন্তান। সে সূত্র ধরে আহির মির্জা তদন্ত করার জন্য জমিদার বাড়িতে উপস্থিত হয়। বৈঠকখানায় বসে আছে পুরুষেরা, আমজাদ, থমাস, আমজাদের ম্যানেজার আবুল কালাম, তার সাথে মীর এবং রাফিদ। সোফায় অপর প্রান্তে আহির মির্জা, পেছনে তার সহকারী দাঁড়ানো। বুলবুল এসে চা রেখে গেল। আহির তখন মাথা থেকে হেডফোন খুলে ফেলল। তারপর শান্ত মস্তিষ্কে আমজাদ চৌধুরীর দিকে তাকিয়ে বলল, মিস্টার চৌধুরী, শ্রমিক মিলন আপনার কারখানায় কতদিন যাবৎ কাজ করছিল? এই প্রায় বছর 6 বছরে আপনি তাকে কখনো দেখেছেন তাকে কারোর সাথে ঝগড়াঝাটি করতে, অথবা তার কোনো শত্রু আছে কিনা কারো? পায়ের ওপর পা তুলে বসে আহির। আমজাদ ভেবে জবাব দিল, আমার জানা মতে নেই। আরও তো খুব ভালো মানুষ ছিল। তাছাড়া আমি তো ব্যবসার কাজে থাইল্যান্ড ছিলাম দীর্ঘ বছর। তাহলে আপনার কারখানা কে সামলাতো? আমজাদ ঘুরে রাফিদের দিকে দেখল। আমার ছেলে এবং ম্যানেজার। বাকি দেখভাল করার জন্য অনুচারীগণ আছে। এরপর আমজাদ নাক এবং কপালের বিন্দু বিন্দু ঘাম মুছছে। আহির কয়েক সেকেন্ড নীরব রইল। এরপর টেবিল থেকে চাটা হাতে তুলে নিল। চায়ে চুমুক দিয়ে বলল, কোনো প্রশ্নের জবাবের জন্য কেউ মিথ্যা বলতে তখন নাকের ঘাম জমে। কি বলতে চাইছেন আপনি? রাফিদ উৎকণ্ঠিত হলো। আমজাদ হাতের ইশারায় করে চুপ করে বলল, রাফিদকে। আহির চায়ের কাপে টেবিলে রেখে দেয়। তুমি নিশ্চয়ই রাফিদ, যুবক বয়স, তাজা রক্ত, আমার আর তোমার বয়স একই হয়ে থাকবে। রাফিদ কিছু বলল না। আহির পুনরায় জিজ্ঞেস করলো, বোনকে নিশ্চয়ই খুব ভালোবাসো? বিচক্ষণ প্রশ্ন আহির। রাফিদ একমাত্র মীর এর দিকে দেখে বলল, বোনকে তার ভাই ভালোবাসে, এটাই স্বাভাবিক, কিন্তু আমার বোন আছে সেটা আপনি কিভাবে জানলেন? আহির এবার হেসে উঠল সশব্দে। তার হাসি দেখে সবাই স্তম্ভিত হলো। জয়ন্তন দোতলা রেলিং ধরে দাঁড়িয়ে আছে। সে শুনেছে তাদের কথোপকথন। তার পাশে ঠিক কয়েক হাত দূরে মায়াও রেলিং ধরে দাঁড়িয়ে আছে। সেও শুনেছে করিডোরের ও আহির এর সাথে কথোপকথন। জয়ন্তন ঘুরে মায়ের দিকে দেখল। মায়াও তার দিকে তাকিয়ে দেখল। চোখে চোখ মিলল। আহির হাসি থামালো। হাসলেন কেন? মীর প্রশ্ন করল। আমি এখানে এসেছি তদন্ত করার জন্য, কিন্তু তার মানে এই নয় যে আমি কিছু জানি না। আপনাদের সমস্ত তথ্য আমার কাছে আছে। থেমে গেল আহির। ততক্ষণ সকলে একে অপরের সাথে চাওয়াচাই করল। আহির আবার বলল, পূর্বে জমিদার বংশের অনেক ঘটনা শুনেছি। তা থেকে বুঝতে পারলাম জমিদার বংশে অনেক সংস্কারের বাইরে গেলে পরিণতি ভালো হয় না। যাকগে, সেসব দিয়ে আমি কি করব? আচ্ছা রাফিদ, তোমার কি মনে হয় কে বা কারা শ্রমিক মিলনকে হত্যা করেছে? রাফিদ কিছুটা অপ্রতিভ হয়ে জবাব দিল, তা আমি কিভাবে জানব? আর কারা এরকম করতে পারে আমার তা ধারণার বাইরে, বলা মুশকিল। আহির একটু হেয়ালিপূর্ণভাবে বলল, মুশকিল, প্রশ্ন দূর এবং জবাব মেলাতেই তো আমি এসেছি। আমজাদ কিছু ভেবে বলল, আপনারা তদন্ত করতে কত সময় লাগবে? যতদিন না সত্যটা উন্মোচন করতে না পারবো। সোজাসাপটা জবাব যেন আহিরের। আমজাদ বলল, যতদিন না আপনার তদন্ত উদ্ঘাটন না হয় ততদিন পর্যন্ত আপনি এখানে থাকবেন। আমজাদ থেমে বুলবুলকে লক্ষ্য করে বলল, বুলবুল, ওনারদের জিনিসপত্রগুলো অতিথি ঘরে দিয়ে আয়। এরপর আহিরের দিকে তাকিয়ে বলল, আর কিছু জানার আছে? এই মুহূর্তে বিশ্রাম দরকার। যদি মস্তিষ্ক বেশি চাপ পড়ে তবে ধারণ ক্ষমতা লোপ পাবে। আমার সময় মতো তখন জিজ্ঞেস করে নেব যা জানার বাকি। যাই হোক, বলে উঠে দোতলার দিকে যেতেই থমকে দাঁড়ায়। ঘুরে তাকালো মীরের দিকে। তাকে জিজ্ঞেস করলো, তুমি কে? আমি মীর জাফর শন।
এখানে বেড়াতে এসেছি। আহির চলে যায় অতিথি ঘরে, সাথে তার সহকারী। মীরকে প্রশ্ন করায় বিষয়টি থমাসনের ভালো লাগেনি। সে কোনোভাবেই চান না ছেলে বিনা কারণে হয়রানির শিকার হোক। থমাস আমজাদকে ভরসা দিয়ে বলল, চিন্তা করিস না এসব নিয়ে। খুনটাকে কে বা কারা করলো তা তদন্ত করলে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। তুমি তো জানো থমাস, আমি আমার শ্রমিকদের ভালোবাসি। ওর প্রাণটা চলে গেল, তার উপর আমার কারখানা, না জানি দুর্নাম ছড়িয়ে পড়ে। এরকম কিছুই হবে না, সাহস রাখো। আহির খুব বুদ্ধিমান, সে ঠিক সব রহস্য উন্মোচন করবে। তাই যেন হয়। দিন ফুরে একটা সুন্দর বিকেলের আগমন ঘটল। আকাশে তখন হালকা কমলা রঙের আভা, যেন সূর্য বিদায়ের আগে পৃথিবীকে শেষবারে ছুঁয়ে দিতে চায়। চারিদিকে জুড়ে মৃদু হাওয়া, পাতার মর্মর শব্দে মন ভরে যায়। দূরে কোনো নাম না জানা পাখি ডাকছে টানা সুরে, যেন দিনের শেষে সেও ঘরে ফিরেছে। দূর দূরে গাছের নিচে শিশুরা হাসি চিৎকারে দৌড়ঝাঁপ করছে। মাঠের ধারে কয়েকজন কৃষক ক্লান্ত শরীর নিয়ে বসে বিশ্রাম নিচ্ছে। কারো হাতে চায়ের কাপ, কারো হাতে চোখের তৃপ্তি। পুকুরের জলে সূর্যের শেষ আলো ঝলমল করছে, জলটা যেন সোনায় মিশিয়ে গেছে। বাতাসে এক ধরনের শান্তি, মাটির গন্ধে এক অদ্ভুত প্রশান্তি। সব মিলিয়ে বিকেলটা এমন যে মনে হয় পৃথিবী যেন এক টুকরো থেমে গেছে, শুধু নিঃশব্দ বলছে, আজকের দিনটা সত্যিই সুন্দর। কিন্তু মায়া ফের বলতে ইচ্ছে করছে, না, দিনটা সুন্দর নয়, বরং নিজেকে বিষিয়ে তোলার মতো একটি দিন। মায়া বাড়ির বাগানে বসে আছে। সকালে হঠাৎ তার বিয়ের আলোচনা করছিল সকলে। সবার অভিব্যক্তি দেখে তখন বোঝা গিয়েছিল সবাই রাজি, আর মেয়ে যেন একটু বেশিই খুশি। কিন্তু সে বিষয়ে বিয়ের জন্য প্রস্তুত নয়। তার থেকে বড় বিষয়, সে মীরকে ভালোবেসে ফেলেছে, কিন্তু এটা কাউকে বলতেও পারছে না। মীর বোধহয় এটাকে ভালোবাসে না, সেটাও মায়া বুঝতে পারছে। সে বড্ড বিষণ্ণ হলো। একটা মৃদু বাতাসে সে তার চুল উড়িয়ে দিল। দূর থেকে পায়ের শব্দ এলো, হয়তো তৃষ্ণা হয়ে আসতে ডাকতে। কিন্তু মায়া উঠল না। বাগানের নিস্তব্ধতার ভেতরে নিজের সঙ্গে কথা বলছিল, নিজের ভবিষ্যতের সঙ্গে এক দৃশ্যে লড়াই করছিল। মায়ের পাশের চেয়ারে বসে মীরের পরনে পাঞ্জাবি, সাদা পাঞ্জাবিতে মীরকে খুব সুদর্শন দেখায়। এটা বলেছে শালুক, তার উপর একটা শাল পেঁচিয়ে রেখেছে। দিনের শেষ পরে শৈত্যপ্রবাহ ধীরে ধীরে বেড়ে যায়। মায়া মিষ্টি রঙের একটা থ্রি-পিস পরেছে, গলায় পেঁচানো ওড়না, সুতি কাপড়ের থ্রি-পিস। শীতের পোশাক নেই পরনে। মীর তখন নিজের গায়ে শালটা খুলে দেয়, মায়ের পেছন থেকে জড়িয়ে দেয়। মায়া আকস্মিক অবাক হলো। এতক্ষণ তার পাশে মীর ছিল, সে খেয়াল করেনি। মায়া মুখ ফিরিয়ে নিল। মীর অবশিষ্ট কণ্ঠে বলল, বিয়ের কোণে রাগ করে আছে দেখছি। বিয়ের কোণেকে সবসময় হাসি খুশি থাকতে হয়। আমার বিয়ে নিয়ে আপনার ভাবতে হবে না। তা কি করে হয়? আমার তোমার বিয়ে নিয়ে অনেক শখ আছে। গ্রামে বিয়ে কখনো স্বচক্ষে দেখিনি, কিন্তু এখন আমি ঘনিষ্ঠ আত্মীয়ের বিয়ে দেখব। অনেক আনন্দ হবে, কি বলো তুমি? মায়া মীরের দিকে তাকিয়ে বলল, সত্যি খুব আনন্দ হবে। মীর মায়ের চোখের দিকে তাকায়, তার চোখে জল। মীর কিঞ্চিত অবাক হয়ে বলল, তুমি কাঁদছো কেন? তুমি কি বিয়েতে রাজি না? আর আমার তো তোমার বিয়ে এখনই দিচ্ছি না। তোমার পছন্দের কেউ থাকলে বলতে পারো। বলো, আছে কি? মীরের এরূপ প্রশ্নে মায়া নিশ্চিত হলো, মীর এর মনে তার কোনো স্থান নেই। তৃষ্ণাই ঠিক বলেছে, বিদেশি ছেলে, ফিরে আবার বিদেশেই চলে যাবে। হয়তো এর মনেও কোনো না কোনো বিদেশিনী বসবাস। মায়ের দৃষ্টি সরিয়ে ফেলল, বলল, অবশ্যই আমি বিয়েতে খুশি। বাবা যে ছেলে পছন্দ করবে আমি তাকেই বিয়ে করব। বলে বাগান থেকে ঘরের ভেতরে চলে যায়। মীর মায়ের যাওয়ার পানে দেখে বলল, মেয়েদের আর কিছু থাক বা না থাক, রাগ থাকবেই। আর এদের রাগ কখনো কখনো ব্যথাও হয় না, ব্যথা থাকলেও বলতেও চায় না। অদ্ভুত, খুবই অদ্ভুত। মীরের কাছে উপস্থিত হয় আহির। মীর তাকালো আহিরের দিকে। আহির গাঢ় খয়েরি রঙের শার্ট পরা, সাথে অ্যাশ রঙের প্যান্ট। সে পুনরায় পায়চারি করতে করতে বলল, দুনিয়াটা বড়ই বিচিত্রময়। আমরা মানুষ চিনতে পারি না, কখনো তাকে চিনেও না চেনার ভান করি। কখনো প্রিয় মানুষের চোখের সামনে আমাদের ভালোবাসা পাওয়ার জন্য ছটফট করে, কিন্তু আমরা তাকে মূল্যায়ন করি না। আর যখন সে মানুষটা আমাদের থেকে অনেক দূরে চলে যায়, তখন আমরা আত্মচিৎকার করি। কিন্তু মানুষটা কি আর ফিরে আসে? না। মীর দাঁড়িয়ে বলল, এসব আমাকে শোনাচ্ছেন কেন? তুই আমাকে তুই বলে সম্বোধন কর, আমরা তো পাশাপাশি বয়সের। মীর মসৃণ হেসে বলল, হঠাৎ করে তুইটা আসবে না, তবে কোনো এক পরিস্থিতিতে চলে আসবে তুই ডাকটি। আমি সেই পরিস্থিতির জন্য অপেক্ষা করছি, বলে হাসে আহির। মীর ও আহির দুজন বাড়ির চৌকাঠ পেরিয়ে সরু পথ ধরে হাঁটতে লাগলো। মীর একটি সিগারেট ধরালো। সিগারেট খেলে ক্ষতি হয়। আহির বলল,
মীর সিগারেট ফুঁকে বলল, ক্ষতি হবে জেনেও জীবনে ঝুঁকি নেই আমার, হয় শখের জন্য নাই সুখের জন্য। আহির গভীর শ্বাস ফেলে বলল, শেষমেশ শখ ও পূর্ণ হয় না, সুখেরও দেখা মিলে না, কিন্তু হৃদয় দিব্যি পুড়ে যায়। প্রতিদিন সিগারেট খাও? না, মাঝে মধ্যে। মীর সিগারেট ফেলে দেয়। আহিরের দিকে তাকিয়ে নীরব বিভ্রান্তি নিয়ে বলল, আপনি সত্যিই ডিটেকটিভ তো? আহির ঘুরিয়ে প্রশ্ন করে, তুমি সত্যিকারের ডিটেকটিভ নও তো? মীর হেসে উঠল। সাথে আহির বলল। আহির থেমে বলল, তুমি যেভাবে জিজ্ঞেস করলে আমার এটাই মনে হলো। শালুক নিজের ঘরে বসে আছে। আমজাদ ইজি চেয়ারে বসে আছে। বিষণ্ণতায় ছোঁয়ায় তার মুখ। শালুক তার পেছনে গিয়ে দাঁড়ালো। মাথায় কাপড় টেনে বেশ নতজানু হয়ে বলল, আপনার কারখানায় অনাকাঙ্ক্ষিতভাবে একজন খুন হয়েছে, এটি নিয়ে আপনি চিন্তিত, আমি বুঝতে পারছি। এতটুকু বলে থামে শালুক। আমজাদ নিরুত্তর। শালুক আমজাদের সম্মুখীন হয়ে পুনরায় বলছে, শুনেছি সকালে মায়ের বিয়ের কথা বলছিল, আপনি এখনই ওর বিয়ে দিতে চাচ্ছেন? হ্যাঁ, চারিদিকে যা হচ্ছে তাতে বিয়েটাই এখন সেরে ফেলা ভালো। ও বরাবরই চঞ্চল, সুপাত্রের হাতে তুলে দিয়ে দূরে পাঠিয়ে দিলে ও একটু শান্তি পাবো, এই ভেবে যে কোনো হয়রানি আতঙ্ক ওকে আর ছুতে পারবে না। শালুক বলল, কিন্তু বাড়িতে যে গোয়েন্দা আছে। গোয়েন্দার কাজ করবে। এমন সময় একজন গোয়েন্দা বাড়িতে থাকা খুবই ভালো, আর মিলন এর খুনের রহস্যটাও বের হবে। আচ্ছা, আপনার কি মনে হয় ওকে কে মারতে পারে, আর কি কারণে? বুঝতে পারছি না। ও তো শান্তশিষ্ট ছিল, তবে এরকম কে করলো জানি না। হবে হয়তো কোনো কারণ ছাড়া তো কিছু হয় না। শালুক নিশ্চুপ থেকে বলল, আমি যাই, সন্ধ্যা হয়েছে, অতিথিদের জন্য কিছু তৈরি করতে হবে। বলে যেতেই আমজাদ সুরালো কণ্ঠে ডাকল শালুককে, গিন্নি, একখানা কথা শুনিয়া যাও। শালুক হঠাৎ থ হয়ে দাঁড়িয়ে পড়ল। লজ্জায় পড়ল যেন সে। আমজাদ বসা থেকে উঠে দাঁড়ালো। শালুকের দিকে এগিয়ে গিয়ে নিজের দিকে ঘুরে নিল। কি করছেন আপনি? এই বয়সে বেশে আপনার রসিকতা যায়নি? আমজাদ মৃদু হাসল। শোনো গিন্নি, নিজের স্ত্রীর সাথে এরকম নিস্তব্ধ সন্ধ্যায় যদি একটু ভাব করা যায় তবে একটা কিন্তু সুন্নতের কাতারে পড়বে, প্রথমত। দ্বিতীয়ত, নিজের স্ত্রীকে বুকে টেনে নিলে হৃদস্পন্দন বেড়ে যায়, ফলে রক্ত সঞ্চালন বেড়ে যায়, মন সতেজ থাকে। আসো দেখি, বুকে আসো। শালুক আমজাদকে দূরে সরিয়ে দিয়ে বলল, আপনার বয়স হয়েছে সংখ্যায়, মনের বয়স এখনো 30। আমি যাই, কাজ আছে। বলে শালুক ঘরের বাইরে বের হয়। আমজাদ তখনই বলল, গিন্নি, দূরে ঠেলে দিলে। তুমি জানো না তোমায় কতটা ভালোবাসি। তুমি যদি আমার হৃদয়টা চাইতে, আমি বিনা দ্বিধায় দিয়ে দিতাম, টাকার বিনিময়ে নয়, শুধু ভালোবাসার বিনিময়ে। শালুক মুখে কাপড় দিয়ে চাপাসরে হেসে চলে যায়। কথাটা আমার খুব ভাল লাগছে, আমি আরেকবার পড়ছি। হ্যাঁ গিন্নি, দূরে ঠেলে দিলে। তুমি জানো না তো তোমায় কতটা ভালোবাসি। তুমি যদি আমার হৃদয়টা চাইতে, আমি বিনা দ্বিধায় দিয়ে দিতাম, টাকার বিনিময়ে নয়, শুধু একটু ভালোবাসার বিনিময়ে। শালুক মুখে কাপড় দিয়ে চাপাসরে হেসে চলে যায়। অন্যদিকে আমজাদ হাসল। আমজাদ বরাবরই জ্ঞানী একজন মানুষ। তিনি কখনোই চান না তার জন্য কেউ কষ্ট পাক, চিন্তা করুক। কেউ না কেউ আমাদের জন্য অপেক্ষা করে, তার সাথে একটু ভালোভাবে হেসে খেলে কথা বলবো, এটা অনেকে চায়। তার মধ্যে একটু বেশি চায় যেন নিজের স্ত্রী। একজন বিবাহিত নারী যদি নিজের স্বামীর কাছে অভাব অনুভব করে, তবে গোটা দুনিয়ায় তার কাছে শূন্য মনে হবে। একজন বিশ্বস্ত জীবনসঙ্গী পাওয়া ভাগ্যের ব্যাপার। সবাই পায় না, কখনো কেউ পেয়েও হারিয়ে ফেলে। তখন আমজাদ এর গোমরা মুখ দেখে রীতিমতো শালুকও চুপসে যায়। যা বুঝতে পারে আমজাদ তার ভালো লাগেনি শালুকের গোমরা মুখখানা। তাই সে নিজের স্ত্রীকে নিজের সন্তানের জননীর মুখে একটু হাসি ফোটানোর চেষ্টা করলো। কোনো স্বামী যদি ঘুম থেকে উঠে নিজের স্ত্রীর কপালে চুমু খেয়ে বলে, আজকে সারাদিনটা আমার ভালো কাটবে, কেননা ঘুম থেকে উঠে যে সর্বপ্রথম তোমার মুখ দেখেছি, বিশ্বাস করুন এতে স্বামীর দিনটা ভালো যাক বা না যাক, কিন্তু একজন স্ত্রী সারাটা দিন ভালো কাটে। সন্ধ্যা হয়ে এলো। আহির এবং মীর হাঁটতে হাঁটতে অনেকটা দূরে চলে যায়। একটা টং দোকানের সামনে দুজনে বসে। কিছু লোক চা খাচ্ছে। মীর 2 কাপ চা চাইল। দোকানি চা দিয়ে দেয়। 2 কাপ রচা। আহির চায়ে চুমুক দিল। মীর বলল, আপনি বিয়ে করেছেন? না। কেন? ভালোবাসিনি কখনো কাউকে। তাহলে পারিবারিকভাবে বিয়েটা করে নেন। বিয়ে না করলে তো জীবনটা অসম্পূর্ণ থেকে যাবে। এত টাকা পয়সার খ্যাতি দিয়ে কি হবে? আহির হাসে। তার হাসিতে লুকিয়ে রহস্য। মনের মতো মেয়ে পেয়ে গেলে ভেবে দেখব। এই গ্রামে অনেক মেয়ে আছে, কাউকে পছন্দ হলে বলবেন, আমি ঘটক পাঠাবো। বলা শেষে দুজনই হাসে। চা শেষ করলো। মীর দোকানিকে টাকা পরিশোধ করলো।
এরপর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। মীর তাড়া দিল, দ্রুত যেতে হবে, একটা বাহন হলে ভালো হতো বলে আশেপাশে তাকালো মীর। কোথায় যাবে? আমি আর রাফিদ একটু বের হব দরকারি কাজে, আপনাকে পরে বলবো। এরপর একটি ঘোড়ার গাড়ি চোখে পড়ে, জমিদার বাড়ির রাস্তার দিকেই যাচ্ছে। মীর দাঁড় করিয়ে দেয়। সারথি বলল, সাহেব, একজন মায়া মানুষ আছে, ওর মধ্যে আপনাদের নিলে ওর অসুবিধা হইতে পারে। মীর জানে এখানে মেয়েদের অনেক মূল্যায়ন করা হয়, মেয়েটির অসম্মান হলে তার দায় আমজাদ চৌধুরীকেই নিতে হবে। মীর সারথিকে যেতে যেতে বলে চলল, কিন্তু আহির আটকে বলল, তারা আছে, যেতে হবে, ওর কোনো অসুবিধা হবে না বলে মীরের হাত ধরে ঘোড়ার গাড়িতে উঠে বসল। সারথি তার পথে চলতে থাকে। আহির ভেতরে বসা, মীরের সামনের দিকে একটি হারিকেন জ্বলছে। আহির দৃষ্টি সংযত রাখলো কিছুক্ষণ, এরপর হঠাৎ করেই তার সামনে বসা মেয়েটির দিকে দৃষ্টি পড়ে। হারিকেনের আলোয় সোনালি নাক এবং ঠোঁট দেখা যাচ্ছে ওর। মাথায় ওড়না টেনে দেওয়া মেয়েটির, নাক অব্দি ঝুলছে ওড়নার খণ্ড, হাতে ঔষধি জাতীয় কিছু। এখানকার সাধারণ মেয়েরা এভাবেই চলাফেরা করে। মেয়েটি সংকুচিত হয়ে হাত পা এক করে রাখল। তা দেখলে আহির বলল, ভয় পাবেন না, আপনার কোনো ক্ষতি আমরা করব না। জমিদার বাড়ির সামনে পৌঁছে যায় তারা। মীর এবং আহির নেমে দাঁড়ায়। আহির সারথিকে পাওনা বুঝিয়ে দেয়, সেই সাথে জিজ্ঞেস করল, মেয়েটিকে কোথায় নামবে? সামনে 2টা মোড়ের পরেই। আচ্ছা, সাবধানে নিয়ে যাও, ওর পাওনাও কিন্তু তোমাকে দিয়ে দিয়েছি। মেয়ে মানুষ, ওর সাথে আবার কোনো কথা বলো না। সারথি চলে যায়। আহির দেখল মেয়েটির মাথা নিচু করে ওড়নার আড়াল থেকে তাদের দিকে তাকিয়ে আছে। মীরের ঘরটা হাট করে খোলা। মা একবার এসে উকি দিয়ে দেখেছে মীর নেই। তখনই দেখে মীর আসছে তার ঘরের দিকে। মায়া সরে যায়। মীর তার ঘরে প্রবেশ করে দরজাটা লাগিয়ে দেয়। মায়া জানালার ফাঁক দিয়ে দেখলো মীর কিছু লিখছে, বেশ মনোযোগ দিয়ে। লেখাটা শেষ করে নিজেই একবার পড়ল, সাথে একবার নিঃশব্দ হাসি, নিশ্চয়ই চিরকুট। মায়ের কাছে তখন শেফালি উপস্থিত হয়। মা ইশারায় শেফালিকে চুপ করতে বলল। মীর চিরকুটটি পাঞ্জাবির পকেটে রাখলো, এরপর ঘর থেকে বেরিয়ে রাফিদের ঘরের দিকে হাঁটতে লাগলো। মায়া ও শেফালি আড়ালে লুকিয়ে পড়ে। এরপর দুজনে কৌশলে মীরকে অনুসরণ করে। মীর রাফিদের ঘরে চলে গেল। রাফিদ ঘরে বসে কিছু কাগজপত্র নিয়ে ঘাটাঘাটি করছিল। মীর তার ঘরে প্রবেশ করলো। দরজা পুরোপুরি লাগায়নি, হাট করে খোলা। মায়া সাহস করে রাফিদের ঘরে ঢুকতে পারল না, কিন্তু মীর কি লিখেছে এটা তার জানতে হবে। কিন্তু কিভাবে? মায়ের মাথায় তখন চট করে বুদ্ধি আসলো। শেফালিকে মায়া বলল, তুই ভাইয়ের ঘরে যা, ঘর মোছার কথা বলে ঘর মুছতে শুরু করবি, আর তারা কি বলে শুনবি। শেফালি বলল, যদি ভাইয়া বুঝতে পারে আমারই কিছু কয় বললে শুনবি বলে মায়া শেফালিকে ধাক্কা দিয়ে রাফিদের ঘরে পাঠিয়ে দেয়। রাফিদ এবং মীরের মাঝে হঠাৎ শেফালির উপস্থিত হওয়ায় তারা কিছুটা স্তম্ভিত হয়। রাফিদ কিছু বলার আগে শেফালি হাসতে হাসতে বলল, দাদাবাবু, ছোট মালকিন কইছে আপনার ঘরে নাকি ময়লা পড়ছে, তাই আমারই মুছতে পাঠাইছে। বলা শেষে নিচে বসে নিজের ওড়না দিয়ে ঘর মোছা শুরু করে। রাফিদ কিছু বলতে চাইলে মীর বাধা দিয়ে বলল, বারান্দায় চল। রাফিদকে নিয়ে মীর বলল, আমি মোহিনীর জন্য একটা চিঠি লিখেছি, চল দিয়ে আসি। কিন্তু রাফিদ নাকচ করলো। মীর তখন বেশ জোরে জোরাজুরি করলো রাফিদকে। এরপর রাফিদ মোহিনীদের বাড়ির উদ্দেশ্যে যেতে রাজি হলো। ব্যর্থ শেফালি তারার কথা বলার জন্য বারান্দায় গেলে শেফালি ঠিক করেছে কিছু শুনতে পায়নি। কি বলেছে তারা, শুধু দেখেছে মীর রাফিদকে জোরাজোরি করছে কিছু করতে। এরপর রাফিদ ও মীর ঘর থেকে বেরিয়ে যায়। শেফালি মায়ের কাছে উপস্থিত হয়। মা বেশ উদ্বিগ্ন হয়ে বলল, কি বলেছে তারা? আমি যাওয়াতে ওনারা বারান্দায় গেছে কথা কইতে, আমি ঠিকমতো কিছু শুনি নাই। তবে এইটা বুঝতে পারছি, ওই মীর বাবু রাফিদ বাবুরে অনেক জোরাজুরি করছে। মায়া এমন কথা শুনে বলল, চল আজ ওদের পিছু নিব, দেখবো ওরা কোথায় যায়। কিন্তু বাড়ির কেউ যদি টের পায়, কেউ কিছু বুঝতে পারবে না, চল। ঘরের বাইরে গাড়ি রাখা। আজ আর অশ্ব নিয়ে তারা বের হয়নি, গাড়ি নিয়ে বের হয়। মীর ড্রাইভিং সিটে, রাফিদ পাশে। তারা বাড়ির চৌকাঠ পেরিয়ে চলে যায়। তার পিছু নেয় মায়া ও শেফালি। তারা অশ্ব নিয়ে বের হয়। শেফালি প্রথমবার অশ্বের পিঠে চেপেছে, খুব ভয় পায় সে, কিন্তু মায়া খুব জোরে করলো। এরপর তারাও চলে যায় বাড়ির চৌকাঠ পেরিয়ে। বিষয়টি লক্ষ্য করে আহির মির্জা বাড়ির সামনে বসা ছিল। সে সিগারেট টানছিল। যত দ্রুত সম্ভব মিলনের কেসটা সমাধান করতে হবে, এরপর শহরে ফিরতে হবে তার। কিন্তু কেসটা তার কাছে একটু জটিল মনে হলো। অন্যান্য কেসের তুলনায় মিলনের হত্যাকাণ্ডের বিষয়টি ঘিরে এখন পর্যন্ত সে জমিদার বাড়ির লোকদেরকেই সন্দেহ করছে, কিন্তু এতটুকু তার সন্দেহ সঠিক তা যে জানতে হবে। সিগারেট ফেলে দেয়। এরপর তার গাড়ি নিয়ে বের হয় রাফিদ এবং মীরকে অনুসরণ করার জন্য। তখন মীর বলেছে একটা দরকারি কাজ আছে,
কিন্তু কি জিজ্ঞেস করলো, উত্তর মেলেনি। আহিরের সন্দেহ হয় আব্দুল মোতালেব হোসেন আজ বাড়িতে নেই, শহরে গেছেন কাজের জন্য। যাওয়ার আগে বারবার মোহিনীকে বলেছে গেছেন যতদিন আমি না ফিরবো ততদিন ঘরের বাইরে বের হবে না, কুঠির পর্যন্ত যাবে না। এখন ঘরে শুধু মোহিনীর মা। মোহিনীর কথা শোনেনি তার বাবা। তার কাছে মেয়েরা নাচতে শিখতে এসেছে, সে তালে তালে মিলিয়ে ওদের নাচ শেখাচ্ছে। চারপাশে মোমবাতি জ্বালিয়ে রাখা, সে আলোয় ধরায় ওরা নাচছে। ঘুঙুরের শব্দ ভেসে আসছে মীরের কানে। ছোট্ট কুঠুরির পাশে কিছু ফল ও ফুলের গাছ। আব্দুল মোতালেব নিজের হাতে বাগানটি করেছেন। তিনি সবসময় বলতেন, বৃক্ষের মতো আপন কেউ হয় না, বৃক্ষ আমাদের ফল দেয়, ছায়া দেয়, অক্সিজেন দেয়। বাগানের ভেতরে দাঁড়িয়ে আছে মীর ও রাফিদ। রাফিদ এখন বারবার বলছে চিঠিটা ওর দিকে দিস না, কিন্তু মীর শুনছে না। সে উন্মুক্ত সময় অপেক্ষা করছে, কখন দিবে। তাদের থেকে কয়েক হাত দূরে মা ও শেফালি। আহিরও তাদের লক্ষ্য করেছে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর কুঠুরি মেয়েদের নাচ শেষ হয়। মীর তখন কোনো দিকে না তাকিয়ে সোজা কুঠুরির ভেতরে প্রবেশ করে। মোহিনী হাঁটু ভাঁজ করে বসে পা থেকে ঘুঙুর খুলছিল। তখনই তারা তার সামনে এসে একজোড়া পা উপস্থিত হলো, বাদামি রঙের চামড়া, স্লিপার, জুতো পরা। মহিনা কিছুটা আকস্মিক হকচকিয়ে গেল। এরপর ধীরে ধীরে বসা ছেড়ে উঠে দাঁড়ালো মীরকে দেখে। অন্যদিকে রাফিদ চারপাশে দেখছিল, কেউ দেখে ফেললে বলে। যদি এরকম ঘটনা কেউ জেনে যায় তবে নির্ঘাত বড় ধরনের ঝামেলা হবে, জমিদার বাড়ির ছেলেদের দুর্নাম হবে। বেশ উসখুস হলো রাফিদ। তার পেছনে মায়া পাতার আড়ালে থেকে মীরকে লক্ষ্য করছে। মোহিনী ভয়ে ভয়ে বলল, আপনি কে, আর এই রাতে আমাদের কুঠুরিতে কেন? গ্রামের কেউ দেখে ফেললে মহাবিপদে হবে, চলে যান। মীর বলল, থাকতে আসিনি, চলে যেতে এসেছি, শুধু তোমাকে একটা জিনিস দিতে এসেছি বলে পাঞ্জাবির পকেট থেকে চিঠিটি মোহিনীর দিকে এগিয়ে দিয়ে বলল, আমি জবাবের অপেক্ষায় থাকবো, তুমি ভেবে চিন্তা তোমার মতামত জানিও। আজ রাতটাই তোমার সময়, যদি তোমার উত্তর সহনীয় হয় তবে আগামীকাল সন্ধ্যার দিঘির পাশে এসো। মোহিনী একবার ঢোক গিল, সতর্কতার সাথে এদিক ওদিক তাকালো, এরপর চিঠিটা হাতের থেকে নিল। মীর মৃদু হেসে চলে যায়। মোহিনী থেকে নাচ শিখতে আসা একজন মেয়ে বলল, তোমার রাজকপাল, জমিদার বাড়ির ছেলে বউ হবে, এই সুযোগ হাতছাড়া কইরো না। পরদিন সকালে বেলা চারিদিক জুড়ে নিস্তব্ধতা, কুয়াশা আর এক অদ্ভুত শীতল হাওয়া। আলিমনগর এই গ্রামের নামের মধ্যে যেন লুকিয়ে আছে কোনো এক পুরনো রহস্যের ছায়া। আহিরের ধারণা, কয়েকদিন আগে এখানে ঘটেছে এক অমানবিক হত্যা। মৃত ব্যক্তির নাম মিলন, নম্রভদ্র স্বভাবের মানুষ। গ্রামের কেউ তার সম্পর্কে কিছু খারাপ বলেনি কখনো। তাহলে মারল কে? আহির বিমোহিত। কিন্তু 5 দিন আগে সকলে মিলনের নিথর দেহের পাওয়া যায় কারখানার পেছনের গুদামে। চারপাশে ছড়িয়ে থাকা তুলোর গুঁড়া, ভাঙা টেবিল আর রক্তের ছোপ ছোপ মেঝে যেন চিৎকার করে কিছু বলতে চাইছে। কারখানার ম্যানেজার আমজাদ চৌধুরীর ঘনিষ্ঠ আবুল কালাম। সে পুলিশকে জানায়, প্রথমে নিজের নির্দোষিতা দাবি করে। আমি কিছু জানি না ডিটেকটিভ সাহেব, শান্ত কণ্ঠে বলেছিল সে। ও ছেলেটা সবার প্রিয় ছিল, আমারও। আবুল কালাম প্রথম দিনই আহির মির্জার সাথে কথা বলে। আমজাদ চৌধুরী শুধু শান্ত হয়ে জবাব দিয়েছিল, গতকাল। কিন্তু ডিটেকটিভ আহির মির্জা জানে, যখন কেউ অতিরিক্ত শান্তভাবে কথা বলে তখন তার ভেতরে লুকিয়ে থাকে কিছু না কিছু। আজ সকালে আহির মির্জা বেরিয়েছেন গ্রামের লোকজনের সঙ্গে কথা বলতে। পশ্চিম পাড়ার মিলনের ঘর, চায়ের দোকান, সবখানে যাচ্ছেন সে। প্রত্যেকের চোখে তিনি খুঁজছেন ভয়, দ্বিধা কিংবা সত্যের ঝিলিক। আহির তার গাড়ি নিয়ে কাপড়ের কারখানার কাছে একটি চায়ের দোকানে উপস্থিত হয়। গাড়ি থেকে নেমে চারিদিকে তাকালো। সাথে তার সহকারী। চায়ের দোকানে এসে চা চাইল। দোকানি এক বৃদ্ধা চা বানিয়ে দিল দোকানি, আহিরের হাতে নিল। এরপর দোকানিকে জিজ্ঞেস করলো, আচ্ছা চাচা, জমিদার এক কাপড়খানার শ্রমিক মিলন যে খুন হলো, এই ব্যাপারে আপনি কিছু বলতে পারবেন? দোকানদার ধীরে বলল, বাবু, মিলন ভালো মানুষ ছিল, কিন্তু শেষ কদিন কি কই যায় তো কেডা জানে। চুপচাপ ছিল, যেন কাইন্ডা কিছু ভাবে তো। এই কই তো চাচা, যদি ময়রা টইরা যায় তবে দাবি রাইখো না, আগে যেন মৃত্যুর সংবাদ পাইছি। দোকানি দুঃখ প্রকাশ করে। আহির মির্জা চুপ করে থাকলো, তার চোখ স্থির। দূরে কোথাও যেন তিনি একটা সূত্র দেখতে পাচ্ছেন। সম্ভবত এই গ্রামের নিস্তব্ধতার ভেতরেই লুকিয়ে আছে সেই উত্তর। কে বা কারা চেয়েছিল মিলনের খুন? কি কারণ হতে পারে? ও আগেই কোনো মৃত্যুর কথা বলেছিল। আহিরের ভাবনা ভাঙানোর জন্য তার সহকারী বলল, স্যার, গতকাল রাতে আপনি মীর রাফিদকে সন্দেহ করে তাদের পিছু নিয়েছিলেন, কিছু পেয়েছেন? আহির চায়ের কাপ রেখে বলল, মেয়েলি কেস, ওসব নিয়ে ভাবার সময় নেই। আজ সূর্য ওঠেনি, কুয়াশা ঘেরা চারপাশ। গতকাল রাতে গুরুত্বপূর্ণ কাজ করেছিল যেন মীর।
চিঠি সঠিক জায়গায় পৌঁছানোর কাজ। রাতে সময় মতো ঘুমাতে পারেনি, কখন বেঘরে ঘুমাচ্ছে। রাফিদ সকাল সকাল উঠে আমজাদ এবং থমাসের সাথে মিলনদের বাড়ি গিয়েছে। মীরকে ডেকেছিল, যায়নি। তখন তাকে ডাকতে হাজির হয় বুলবুল। বুলবুল পরপর কয়েকবার ডাকার পর মীরের ঘুম ভাঙে। জ্বালাসছিস কেন, যা এখান থেকে। আপনি পইরা ঘুমান, ওই দিকে অঘটন ঘইটা গেছে বলতেই মীর লাফিয়ে উঠে বসলো। কি হয়েছে? তখন বুলবুল হেসে হেসে মীর এর পা টেপে শুরু করে এবং বলল, এটা না বললে তো আপনি ঘুম থেকে উঠতেন না। তুই আমার পেছনে কেন পড়ে আছিস? মীর হামিয়ে তুলল। এরপর আপনার পেছনে পড়ে নাই, আমারে মালকিন বলছে সবার খেয়াল রাখতে, তাই খেয়াল রাখতাছি। আরে মদন, খেয়াল রাখতে বলছে, কাউকে লুকিয়ে লুকিয়ে অনুসরণ করতে বলেনি। বুলবুল মুখটা অন্ধকার করে ফেলল। ও মীরকে অনুসরণ করছে, লুকিয়ে কথা শুনেছে, তা মীর জেনে গেল কিভাবে? মীর একটা সিগারেট ধরিয়ে ফুঁকে, আচ্ছা তোর মায়া আপামনি কি ঘুম থেকে উঠছে? সংবাদটা দিমু তার আগে আমার একটা জিনিস চাই। কি চাই তোর আবার? টাকা। তুই টাকা দিয়ে কি করবি? মানুষ কত সুখ করে। আমার শখ, আমার শহরে ঘুরতে যামু, তাই টাকা জমাই। মানিব্যাগ থেকে টাকা বের করতে করতে বলল, টাকা দরকার বললেই হয়। বুলবুল টাকা হাতে পেয়ে বলল, গতকাল রাত থেকে মায়া আপামনির শরীরে জ্বর। মীর তীক্ষ্ণ কণ্ঠে বলল, কি বলছিস? আমায় আগে বলবি না কেন? আগে বললে আপনি জ্বর বুঝে আসতে দিতেন না? বুলবুলের বোকার মতো কথা শুনে মীর বিড়বিড় করে বলল, গাধা একটা, বলে দ্রুত মায়ের ঘরের দিকে ছুটে যায় মীর। মায়া শয্যাশায়ী, গায়ে কম্বল জড়ানো। শেফালি পাশে বসে আছে, শালুক এবং জয়ন্তন পাশে বসা। শালুক তার মাথায় জ্বর কমানোর জন্য ঠান্ডা পানি দিচ্ছে। মাথার পাশে টেবিলে গরম দুধ রাখা। মীর ঘরের ভেতরে প্রবেশ করে। মীরকে দেখে শেফালি বসা ছেড়ে উঠে দাঁড়িয়ে যায়। জয়ন্তন ভ্রুকুঞ্চিত করে তাকালো। শালুক মীরকে দেখে বলল, দেখ, হঠাৎ করে মেয়েটার জ্বর বাঁধিয়েছে। পাই পাই করে বলেছি ঠান্ডায় বাইরে ঘোরাঘুরি করবি না। কে শোনে কার কথা? ওকে কিছু খাইয়েছে? মীর বলল, সেই কখন দুধ এনে রেখেছি, বলে ইচ্ছে করে না খেতে। মীর তাৎক্ষণিক কিছু ভেবে বলল, ছোট মা, দাদি তোমাদের ডাকছে নিচে, একজন লোক এসেছে। শালুক বলল, শেফালি তুই দেখ ওকে খাওয়াতে পারিস কিনা। চলুন মা, দেখি কে এসেছে, বলে শালুক ঘর থেকে চলে যায়। কিন্তু জয়ন্তন গেল না। সে ঘরের বাইরে ঘাপটি মেরে দাঁড়িয়ে রইল। মীর মায়ের পাশে ঘেঁষে বসে। মায়া অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। মীর বলে, উঠে বসো। আমি উঠতে পারবো না, শরীর ব্যথা। তখন মীর শেফালিকে লক্ষ্য করে বলল, এই ওকে উঠিয়ে বসা। আপনার কথা আমি শুনতে বাধ্য নাকি? মায়ের প্রশ্ন। কথা কম বলো। পুনরায় শেফালিকে বলল, তোকে বলেছি না, কানে যায়নি? শেফালি তখন মায়াকে উঠিয়ে বসায়। এরপর মীর দুধের গ্লাসটা মায়ের দিকে এগিয়ে দিল। মায়া নাকচ করল। মীর শান্তভাবে খেতে বলল। মায়া এবারও মুখ ঘুরিয়ে নিল। কেন মীরের কথা শুনবে? গতকাল মীরের মাস্টারের মেয়েকে প্রেমপত্র দিয়েছে, যা মায়া সচক্ষে দেখেছে। এরপর আর মীরের সাথে তার কথা বলার ইচ্ছে নেই। মায়া দুধ খেতে চাইল না বলে মীর জোর করে খাইয়ে দিল। শেফালি তখন বলল, এইভাবে চাইপ্পা ধইরেন না, অসুস্থ আপায়। চুপ সকরি। জয়ন্তন ঘরের বাইরে থেকে এতক্ষণে সমস্ত কিছু দেখল। এরপর সে স্থান ত্যাগ করল। আচ্ছা, এই ছিল দ্য সাইলেন্ট ম্যানর পর্ব 5, একসাথে পর্ব 6 দিব, সঙ্গেই থাকুন। আর এখানে আর একটা কথা বলি, সেটা হচ্ছে এই জয়ন্তন বেগম সবার উপর এত নজর রাখছে কেন, এটা বুঝলাম না। মানে খুব বিরক্তিকর লাগছে জিনিসটা আমার কাছে। জানি না আগামীতে কি হবে। আমিও আপনাদের সাথে ফার্স্টই পড়ছি, আমি যেটা পড়ি সেটাই রেকর্ড করি, আমি দ্বিতীয় কোনো ক্লিপ নেই না। যাই হোক, দেখা যাক কি হয়। আপনাদের কেমন লাগছে গল্পটা আমাকে জানাবেন। আচ্ছা, বকবক করতে করতে আমি পার্ট 6 ওপেন করে ফেলছি। দ্য সাইলেন্ট ম্যানর পার্ট 6। লেখিকা ডায়না ইমরোজ। আলিমনগর গ্রামের পশ্চিম প্রান্তে যে ধোঁয়াময় নিস্তব্ধ নেমে আছে, সেখানে দাঁড়িয়ে আছে এক পুরনো কাপড়ের কারখানা। আহির কখনো পেছনের গুদামে ঘরটাতে উপস্থিত হয়। সেখানে নো এন্ট্রি সিল বসানো। আহির ডিটেকটিভ দেখে প্রবেশ করতে পারল। আহিরের সাথে গ্রামের দুজন লোকও এসেছে, শফিকুল, তারেক। মিলনের কাছের বন্ধু ছিল ওরা। গোটা গ্রাম এখন নিস্তব্ধ। কেউ বলে দুর্ঘটনা, কেউ বলে ঈর্ষা, আবার কেউ ফিসফিস করে বলে ও এমন কিছু দেখে ফেলেছিল যা দেখা তার কথা ছিল না। নানান লোকের নানান ধরনের কথা, মন্তব্য। আহির মির্জা আলিমনগরে আসার খবর গ্রাম ছাড়িয়ে পড়েছে, যেন স্বয়ং বিচার এসেছে আলিমনগরের। কিছু গ্রামবাসী তাকে দেখে মৃদু হাসেন, তো কিছু লোক মুখে বিব্রতিকর ছাপ আনে।
আহির ঘুরে ঘুরে স্পটটি দেখছে, চারিদিকে রক্তের ছিটে ফোটা। আশপাশটা তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে সে। স্পটের বাইরে চোখ গেল, সেখানে কিছু একটা পড়ে আছে। আহির সেখানে হাঁটু গেড়ে বসে জিনিসটা হাতে তুলে নিল। এখনই বোঝা যাচ্ছে না এটা কিসের অংশ। আহির খুব মনোযোগ দিয়ে দেখছে। এটি রূপার খণ্ড, কাজে লাগতে পারে খণ্ডটি। পকেটে রেখে দিল। গুদামঘর থেকে বাইরে আসে, কারখানাটা দিকে তাকালো। গেটের ওপর লোহার অক্ষরে লেখা আলিমনগর তাঁতশালা, স্থাপিত 1889। অনেক পুরনো কারখানা। এককালে হয়তো এতটা উন্নত ছিল না যতটা বর্তমানে দেখা যাচ্ছে। নিশ্চয়ই জমিদারের পূর্বপুরুষেরা গড়া কারখানা। আহির নিশ্চিত। আহির স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল। শফিকুল তাকে লক্ষ্য করে বলল, বাবু, এখানে রাতের কেউ বের হয় না। আমাদের কারখানা বিকাল 5টায় ছুটি হয়, কিন্তু ওদিকে রাতে আমি একজনকে এদিক থেকে যাইতে দেখছি। কে সে? বাবু, আশরাফ, বৃদ্ধা। বেশিরভাগ সময় রাতে মাঝরাত ধরে যায়। ওদিন রাত 3টায় এদিকে বাড়ি ফিরছিল। আমার সন্দেহ হয় ওনার আসা যাওয়ার পথ এটাই। ওনাকে এখানে কোথায় পাবো? বাবু, কয়েক মিনিট হেঁটে গেলেই ওনার বাড়ি। আশরাফের বাড়ি পৌঁছে যায় তারা। মাটির ঘর, উঠোনে বসা এক বৃদ্ধ পাখা তৈরি করছে। শীত শেষ হলে গরম শুরু। এখন সময় পাখা তৈরি করে রাখার। বৃদ্ধা চোখ তুলে দেখল 4 জন লোক। তিনি বসা ছেড়ে উঠে দাঁড়াতে চাইলেন, কিন্তু তার আগে আহির তার সামনে গিয়ে বলল, চাচি, আপনার উঠতে হবে না, আমিই বসছি এখানে। আহির পাটিতে বসে। বৃদ্ধা জিজ্ঞেস করলো, তোমরা কারা? আমি শহর থেকে এসেছি। কিছুদিন আগে মিলন যে খুন হলো, ওর ব্যাপারে একটু কথা বলতে এসেছি। বৃদ্ধা এই কথা শুনে চোখ তুলে শফিকুল তারেক এর দিকে দেখল। শফিকুল বলল, চাচারি একটু ডাকেন, ওনার সাথে কথা বলতে এসেছি। তখন ঘর থেকে বেরিয়ে আসে আশরাফ, কাঁধে গামছা, পরনে লুঙ্গি। আহির উঠে দাঁড়ালো, আশরাফের সামনে এসে দাঁড়ালো। আশরাফ সবার দিকে একবার তাকালো, খুব উদাসীন দেখালো তাকে। আপনারা? শান্ত স্বরে প্রশ্ন করলো। আমি ডিটেকটিভ আহির মির্জা, মিলনের হত্যার তদন্ত করছি। আপনার সাহায্য দরকার। আমি কেমনে তোমাকে সাহায্য করুম? মিলন যেদিন খুন হয়েছে সেদিন ওই রাতে আপনি ওই রাস্তা থেকে এসেছেন। এমন কিছু দেখেছেন যা আপনার কাছে সন্দেহজনক মনে হয়েছে? আশরাফ কিছুটা চুপচাপ হয়ে গেল। চোখে ভয়, আতঙ্ক ফুটে উঠেছে। একজন ডিটেকটিভের চোখ থেকে এরূপ অভিব্যক্তি লুকানো মুশকিল। নির্ভয়ে বলুন, ওই দিন রাইতে আমি ওইখান দিয়েই আইতেছিলাম। হঠাৎ কারখানার গুদাম থেকে কিছু একটা ভাঙার শব্দ আসে। আমি কৌতূহল বশত ওইখানে যাই, আর তখন একটা মেয়ের তীর্যক কণ্ঠে চিৎকার শুনতে পাই। আমি ভয় পাইয়া যাই। এরপর আমি চাইলে আইয়া পড়ি। পরদিন শুনি মিলন নাই। আহির নিস্তব্ধ হয়ে গেল। তারেক বলল, বাবু, মেয়ে মানুষ খুন করে নাই তো, কিন্তু মিলনের সাথে তো কেউ মেয়ে সম্পর্ক ছিল না, বিবাহিত ছিল, যদিও ওর বউ মারা গেছে। সন্ধ্যার দিকে আহির মির্জা পৌঁছালো পশ্চিমপাড়ার ধান ক্ষেতের পাশের একটা কাঁচা ঘরে। সেটিই ছিল মিলনের ঘর। ছোট্ট মাটির দেয়াল, খাটের পাশে একটি পুরনো লণ্ঠন, জানালার ধারে রাখা একটি ছবি। এক তরুণী, মিলনের স্ত্রী নিশ্চয়ই। চোখের গভীর স্নেহের ছায়া। আহির খাটের নিচে চোখ বুলিয়ে পেল একখানা পাতলা কাঠের বক্স। খুলতেই ভেতরে কিছু কাগজ, শুকনো ফুল আর একখানা ডায়েরি। পাতাগুলো হলদে, লেখাগুলো অস্পষ্ট। বাইরে তখন সন্ধ্যা, কুয়াশা নামতে শুরু করেছে। গ্রামের গাছপালা নিস্তব্ধ, কেবল দূরের এক প্যাঁচার ডাক। আহির, তার সহকারী অরুণ, শফিকুল এবং তারেক ঘরের বাইরে বের হয়। মিলনের ঘর থেকে তেমন কিছু পায়নি। হঠাৎ দেখলো দূর থেকে এক বৃদ্ধ মানুষ লণ্ঠন হাতে এগিয়ে আসছে। এসে থেমে আহিরের সামনে। কাপা গলায় বলল, আপনি কি মির্জা বাবু? হ্যাঁ, কিছু হয়েছে? বৃদ্ধ একটু থেমে বলল, ও মিলনের মৃত্যুরাইতে আমি গেছিলাম বাবু। রাত ছিল, ঘন কুয়াশার। হঠাৎ গুদাম ঘরের ভেতর থেকে এক নারীর কান্নার শব্দ শুনি। এরপর যে কেউ দরজা ঠেলল, লোহার ধাক্কা পড়ল, আর সব চুপ। ওই রাইতে আমি ওই দিক দিয়ে আসছিলাম শহর থাইক্কা। নারীর কান্না? আহির বিস্ময়ে বলল, হ্যাঁ বাবু। আহিরের চোখের রহস্যের আভা জ্বলে উঠল। তুমি কাউকে বলেছিলে এ কথা? কে শুনবে বাবু? সন্ধ্যা ঘনিয়ে ধীরে ধীরে রাতের উল্কাকিতর আধার থেকে আসছে। এমন সময় রাফিদের পথ হেঁটে একা একা বাড়ির দিকে ফিরছে। রাস্তায় দুই ধারে শুধু জঙ্গল, চারিদিকে নিস্তব্ধ, শিউলির গন্ধ, শোভন গন্ধ। সে হেঁটে যাচ্ছে খুব দ্রুত পায়। আজ তাদের কারখানায় অনেক কাজ ছিল, যার বেশিরভাগ সে সামলেছে। আমজাদ বিকেলের দিকে বাড়ি ফিরতে যায়। রাফিদের গাড়িতে হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ে আসতে পারেনি, অশ্বও আনেনি। উপরে না পেয়ে হেঁটেই বাড়ি ফিরতে হচ্ছে তার। আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না। এমন সময় বাইরে কেউ থাকে না বললেই চলে।
রাফিদ শালটা ভালোভাবে পেঁচিয়ে নেয়, আশেপাশে তাকাচ্ছে বারবার। তাৎক্ষণিক রাফিদের সামনে কিছু মুখোশধারী উপস্থিতি হয়। 6 জন লোক, কারো হাতে মোটা লাঠি, কারো হাতে চাপাতি। ওদের কারো মুখ দেখা যাচ্ছে না। রাফিদ নিরস্ত। হঠাৎ তার সামনে অস্ত্র হাতে কাউকে উপস্থিত হতে দেখে মর্মাহত হলো। রাফিদ ঢোক গিলে বেশ রাগে বলল, পথ ছাড়তে তো আহি নাই। তোর জান লইতে আইসি, অনেকদিন পর বাগে পাইছি তোরে। তোর বাপ অনেক জ্বালাইছে, তোগো পূর্বপুরুষেরাও অনেক নিকৃষ্ট মানুষ আছিল, গরিব বইলা দাম দিত না, সংস্কৃতি সংস্কার বইলা আমাগো আপনজনের প্রাণ নিছো। আজ তোর মায়েরা এর প্রতিশোধ লমু, দেখি তোর বাপ বেটা কতটা ছটফট করতে পারে। রাফিদ বলল, দেখ আমার সাথে ঝামেলা করিস না, এতে তোদেরই লস। তখন একজন মুখোশধারী বলে উঠল, ওই ওরে শেষ কর, বেশি কথা কয়। একজন রাফিদের দিকে এগিয়ে আসে। রাফিদ ওর দিকে চোখ তুলে তাকাতে মুখোশধারী ঝাঁপিয়ে পড়ল, ধারালো ছুরি দিয়ে ঝুড়ি ঝাঁকালো। চোখে পড়াতেই সে পাশ ফিরে গেল বজ্রগতিতে, আর আঘাতটা গিয়ে পড়ল বাতাসে। পরের মুহূর্তে রাফিদ তার ডান কনুই দিয়ে আক্রমণকারীর বুকে এমন আঘাত করলো যে লোকটা ছিটকে পড়ল ফুলবাগানের ধারে। দ্বিতীয়জন পেছন থেকে লাঠি ঘোরাতে এলো, কিন্তু রাফিদ নিচু হয়ে এক ঝটকায় লোকটার পা টেনে নিল। গাছের শিকড়ে আঘাত পেয়ে সে মাটিতে গড়িয়ে পড়ল। তৃতীয় আক্রমণকারী এবার রাগ চোখে লাল করে দৌড়ে এলো, ছুরি উঁচিয়ে। রাফিদ নিরস্তর, কিন্তু চোখে আগুন। ছুরিটা যখন প্রায় তার বুকের কাছে, সে তখন হাত বাড়িয়ে ঘাতকের দিকে ঘুরিয়ে দিল, আর ছুরিটা উল্টো ঘুরে আক্রমণকারী হাতে কেটে গেল। লোকটা চিৎকার করে উঠল। রাফিদ নিঃশ্বাস ভারী, কিন্তু চোখ স্থির। তিনজনই মাটিতে লুটিয়ে কাতরাচ্ছে। তখন একজন মুখোশধারী বলল, জমিদারের রক্তে তো ভালোই তেজ, ওই তুই যা বলে পাশের লোকজনকে ইশারা করে, কিন্তু রাফিদের কাছে সেও হেরে যায়। আক্রমণকারী মাটিতে পড়ে যায়। রাফিদ ক্রোধে লোকটার উপর ভর করে বসে তার মুখ দেখতে চাইল। তখনই বাকি দুজন এসে রাফিদের পিঠে লাঠি দিয়ে আঘাত করে, তারপর তাকে ধরে ফেলে। দুহাত শক্ত করে চেপে ধরে। রাফিদ ছুটতে পারল না। মাটি থেকে উঠে আক্রমণকারীর হাতে চাপাতি তুলে নেয়। এরপর রাফিদকে এই দিকে এগিয়ে গেল। রাফিদ হাত ছোটানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। সে চোখের সামনে নিজের মৃত্যুকে দেখতে পেল। চাপাতি হাতে আক্রমণকারী রাফিদের দিকে এগিয়ে গেল, তাকে চাপাতি দিয়ে আক্রমণ করবে। ঠিক তখনই রাফিদের চোখ বুজে এলো, গভীর নিঃশ্বাস নিচ্ছে, ঘেমে গেছে সে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো তার শরীরে চাপাতির আঘাত লাগেনি। সে চোখ মেলে তাকালো। চাপাতি তার পেট বরাবর ছিল ঠিকই, কিন্তু একটা ফর্সা রঙের হাত চাপাতি ধরে রেখেছে। তার সামনে দাঁড়িয়ে আহির মির্জা। ঠিক সেই মুহূর্তে আরও একজন হঠাৎই রাফিদকে ধরে রাখা আক্রমণকারীকে লাথি মেরে ফেলে দেয়। রাফিদ ঘুরে তাকালো, মীরকে দেখল। এক মুহূর্তে বাতাসের গতি পাল্টে যায়। আক্রমণকারীদের রাফিদের দিকে ছুটে আসতেই আহির মির্জা ঝাঁপিয়ে পড়ে। এক আঘাতে তার কোট উড়ে যায় পাশে, আর লাথি ছিটকে পড়ে এক দুষ্কৃতী। মীর লাঠি উড়িয়ে আরেকজনকে হাত থেকে অস্ত্র ছিটকে দেয়। রাতের অন্ধকারে মুখোশ পরে এসেছে। এখন চেনা যাবে তোমাদের আসল মুখ, বলে মীর। রাফিদ তখন নিজেকে সামলে আবার দাঁড়িয়েছে। তিনজনের মধ্যে নীরব বোঝাপড়া। একদিকে রাফিদ, একদিকে আহির, অন্য পাশে মীর। ত্রিভুজাকার ঘিরে ফেলে শত্রুরা। ঝড়ের মতো লড়াই শুরু হয়। ছুরি, লাঠি, মুষ্টির ঝলকানি। বাগানে ফুল উড়ে যায়। বাতাসে ধুলা ও রক্তের গন্ধ মিশে। আহির মির্জা দ্রুত ঘুষি এক আক্রমণকারীর নাক ভেঙে ফেলে। মীরের লাঠির আঘাতে আরেকজন নিস্তব্ধ হয়ে পড়ে। রাফিদ শেষজনকে ধরে গাছের সাথে ঠেলে ফেলে দেয়, গর্জে ওঠে, কে পাঠিয়েছে তোদের? লোকটা গো গো শব্দ তোলে, তারপর মাটিতে ঢলে পড়ে অচেতন হয়ে। বাতাসে তা আবার নিস্তব্ধ হয়। কেবল দূরে কবুতরের ডাক শোনা গেল, সেই নীরবতা। রাফিদ নিচু হয়ে একজনের মুখোশ খুলে দেখে, তারপরে ধীরে বলে, ওঠ। এই খেলা বড় গভীর মীর, এখন থেকে সাবধানে থাকবে। এরা পুরনো শত্রু। মীর রাফিদের দিকে তাকিয়ে বলল, তুই ঠিক আছিস? আমি ঠিক আছি। ঘুরে তাকায় আহিরের দিকে। হাত থেকে তার রক্ত ঝরছে। মীর ও রাফিদ ছুটে আসে। মীর খুব চিন্তিত হলো, আহির তোর হাত থেকে রক্ত ঝরছে। কত আর ঝরবে, এমনিতেই থেমে যাবে, রক্তের শখ মিটলেই। অদ্ভুত দ্রুত বাড়ি চল, বেশ রক্ত বের হলে সমস্যা হবে, বলল রাফিদ। মীর এদিকে ওদিকে তাকিয়ে বলল, এই তো একটা বাড়ি দেখা যাচ্ছে, চল ওখানে। আপাতত জায়গাটা পরিষ্কার করে কাপড় দিয়ে বেঁধে দিতে হবে। বাড়ি অবধি যেতে সময় লাগবে, ততক্ষণ অনেক রক্ত ঝরবে। রাফিদ তখন কিঞ্চিত অবাক হয়ে বলল, তোরা এখানে কেন এসেছিলি? মীর জবাব দিল, তোরে আসতে দেরি হচ্ছে বলেই এদিকে হাঁটতে হাঁটতে এসেছিলাম। আহির বলল, আমি এখনই বাড়ি ফিরছিলাম, কিন্তু গাড়ির সাথে ছিল না। আমার সহকারী গাড়িটা নিয়ে একটা কাজে দূরে গেছে। রাফিদ বলল, এখন কথা না বাড়িয়ে ওই বাড়িটাই চল, ওর রক্তপাত বন্ধ করতে হবে। আহির বারণ করলো, কিন্তু মীর ও রাফিদ শুনল না।
রাত নেমেছে ধীরে ধীরে, যেন কেউ আলতো করে কৃষ্ণ চাদর মেলে দিয়েছে আকাশ জুড়ে। চাঁদের আলো ছুঁয়ে যাচ্ছে পুরনো খড়ের চালা, মাটির দেয়ালে পড়েছে নরম রূপালী ছায়া। আঙিনায় একটি নিম গাছ, তাতে বাতাস লাগলে পাতা ঝরে, শাঁসার শব্দে যেন রাত কথা বলছে। দরজার সামনে রাখা মাটির প্রদীপ আগুনে টিমটিম করছে, কখনো জ্বলছে কখনো নিভে যায়। দূরে কুকুরের হালকা ঘেউ ঘেউ, আর কোনো কোনো শব্দে বাঁশঝাড় ঝিঝি পোকার ডাক। সব মিলিয়ে নিস্তব্ধটাকেও যেন এক ধরনের সঙ্গীত। বাড়ির ভেতর থেকে শোনা যায় কেরোসিন বাতির দপদপ শব্দ। কেউ হয়তো ঘরের কোণে বসে কাপড় ভাঁজ করছে। বাতাসে গরুর ঘ্রাণ, শুকনো খড়ের গন্ধ আর রান্নাঘর থেকে ভেসে আসা ধোঁয়ার গন্ধ মিলেমিশে গেছে। দূরে নদীর ধারে ব্যাঙের ডাক, গুগু ও গুগু, আর তার সঙ্গে পাল্লা দিচ্ছে পেঁচার ডাক। সবকিছুই শান্ত, অথচ কোথাও যেন একটুখানি অজানা ভয়, একটুখানি রহস্য লুকিয়ে আছে। নিস্তব্ধ একটা বাড়ি যেন নিরবিচ্ছিন্নভাবে দাঁড়িয়ে আছে। সেখানে উপস্থিত হয় রাফিদ, মীর ও আহির। মাটি স্যাঁতস্যাঁতে ঘরটির সামনে গিয়ে রাফিদ উচ্চস্বরে ডাকে, কেউ কি ভেতরে আছেন? সাহায্য দরকার। মীর বাড়িটি দেখলো, চিনতে পারে, জমিদার বাড়ি। রাফিদ ডাকার কয়েক সেকেন্ড পর বেরিয়ে আসে রহিমা। লাঠির ওপর ভর দিয়ে ঘর থেকে বেরিয়ে আসে। কোমরে ব্যথা, সোজা হয়ে দাঁড়াতে পারছে না। রাফিদ দেখলো সে রহিমা। রহিমা রাফিদকে দেখে চিনতে পারে। খালা আপনি? বাবা তুই এইখানে? এত রাইতে কিছু হয়েছে? আমার কারখানায় বাড়ি ফেলছিলাম, গাড়ি নষ্ট হয়ে যাওয়ায় হেঁটে হেঁটে বাড়ি ফিরছিলাম, কিন্তু মাঝপথে অন্ধকারের জন্য আমার বন্ধুর হাতটা কেটে যায়, রক্ত ঝরছে। বাড়ি অবধি এভাবে গেলে অনেকটা রক্ত ঝরবে। রহিমা চোখ তুলে আহিরের দিকে দেখলো, ডান হাতটা রক্তে মাখা। তোমার বারান্দায় বসো। মীর আহিরকে নিয়ে বারান্দায় উঠে বসে। খুঁটির সাথে হারিকেন ঝোলানো, উঠোনে কিছু গাছের সাথে মশাল জ্বলছে। চারপাশটা বেশ সোনালি রঙের রঙিন দৃশ্য ফুটে তুলেছে। রহিমা ঘরের দিকে তাকিয়ে উচ্চস্বরে ডাকলো, গৌরী। জমিদার বাড়ির এক বাবু হাত কাইটা রক্ত ঝরতাছে, তুই একটু দেখ মা, আমি তো সোজা হয়ে দাঁড়াইতে পারতাছি না। আহির মীরকে লক্ষ্য করে বলল, আমার কিছু হয়নি, এতটুকু রক্ত ঝরলে কিছু হবে না, চল চলে যাই এখানে থেকে, শুধু শুধু ওনাদের বিরক্ত করছি। মীর রাফিদ শুনল না। এরপর মিনিট পাঁচেক পর ঘরের ভেতরে থেকে গৌরী বেরিয়ে আসে, মাথায় ওড়না নাক অবধি ঝুলছে। গৌরী এসে আহিরের সামনে বসে, হাতে ছিল জলের জগ। জল দিয়ে আহিরের হাত পরিষ্কার করে কয়েক সেকেন্ড বসে। আহিরের হাতের ক্ষত, এর দিকে দেখলো, ছুরি অথবা চাপাতির আঘাত, দেখেই বোঝা যাচ্ছে নিশ্চয়ই কোথাও থেকে মারামারি করে এসেছে। গৌরী নিশ্চিত। গৌরী আহিরের হাতটি ভালোভাবে পরিষ্কার করে নেয়, এরপর চাপাতা ভাটা দিল, কিন্তু কিছুটা ব্যথা পেল। গৌরী চাপাতা দিয়ে তার উপরে একটা সাদা রঙের কাপড় দিয়ে হাতটা পেঁচিয়ে বেঁধে দেয়। মীর গৌরীকে লক্ষ্য করে বলল, শুক্রিয়া, আপনি না থাকলে হয়তো ওর শরীরের সমস্ত রক্তই ঝরে যেত। আসি তাহলে আমরা, বলে উঠে দাঁড়ালো। ও আহির স্তব্ধ নজরে চেয়ে রইল গৌরীর দিকে। গৌরী দূরে সরে দাঁড়ালো। আহির, রাফিদ, মীর রহিমাদের বাড়ি থেকে চলে আসে। আহির যেতে যেতে বারবার পেছন ঘুরে দেখল। রাত বাড়ছে, রাতটা যেন রূপলি, চাঁদের মাথার ওপর জ্বলছে। তার আলো পড়েছে জমিদার বাড়ির পুরনো ছাদের ওপর। খড়ের চাল, পুরনো টালি, দোতলার জানালা, সবকিছু যেন ভিজে উঠেছে শান্ত আলোয়। চারিদিকে নিস্তব্ধ, তবু এই নীরবতার মাঝে আছে এক অদ্ভুত মিষ্টি সুর, ঝিঝি পোকার ডাক, দূরে ধানের ঝিঝির শব্দ, আর মাঝে মধ্যে হালকা বাতাসের ছোঁয়া। আঙিনায় বড় একটা নিম গাছ, তার পাতা থেকে টুপটাপ শিশির পড়ছে, আর তার নিচে একটা পুরনো পাথরের ব্রেঞ্চি। সেখানে বসে আছে আহির, রাফিদ। দূরে বসা গরুর খামার থেকে হালকা ঘন্টার আওয়াজ ভেসে আসছে, ঠন ঠন ঠন। গরুগুলো ঘুমাচ্ছে নিশ্চিন্তে, তাদের নিঃশ্বাসেরও শব্দও যেন এই রাতের অংশ। বারান্দার এক কোণে স্ফটিকের ঝাড়বাতিটা জ্বলছে মৃদু আলোয়। বাড়ির দোতলায় একটা ঘরের ভেতর থেকে ভেসে আসছে লালন গীতি, কারো মিষ্টি কণ্ঠে গাওয়া, খুব নিচু স্বরে। সব লোকে কয় লালন কি জাত সংসারে। এই সুরটা ঘুরে বেড়ায় উঠোন জুড়ে, চাঁদের আলোয় মিশে যায় ধীরে ধীরে। সুরটি আহিরের কানে এসে বাঁধে। জিজ্ঞেস করলো কে গাইছে। রাফিদ বলল, দাদি, তার লালন গীতি পছন্দ। বাগানে বিভিন্ন গাছে ডালের হালকা বাতাস লাগে, পাতা দোলের আলতো করে। রাতরানীর গন্ধ ছড়িয়ে পড়েছে চারিদিকে, মনে হয় যেন গোটা বাড়িটাই ঘুমোচ্ছে সেই গন্ধের মাতাল হয়ে। ঘরের ভেতর থেকে শেফালি বেরিয়ে আসে, হাতে 2 কাপ চা। চুপচাপ সে রাফিদ ও আহিরকে চা দিয়ে যায়, ধীরে ধীরে সময় করায়। আহির তখন বলল, চল বাড়ির পেছনে পুকুর পাড় থেকে ঘুরে আসি। বাড়ির পেছনে পুকুরে জলের ওপর চাঁদের প্রতিফলন, যেন দুটি চাঁদ একে অপরের দিকে তাকিয়ে আছে। বকপাখি ঘুমিয়ে আছে ঘাটের ধারে, জলের হালকা ঢেউ পড়েছে সিঁড়ির ধাপে ধাপে। রাতের এই প্রশান্তি এমন যে মনে হয় জগতের সব অস্বস্তি যেন এই কোথাও থেমে গেছে।
এই বাড়ির ভেতরে শুধু বাতাসের গন্ধ, মাটির শান্তি আর একটা পুরনো সুর বাজছে খুব নরমভাবে, যা শুনলে মনটা নিজেই অজান্তেই নিস্তব্ধ হয়ে যায়। কিন্তু আহির খুব চিন্তিত। ঘাটের পাড়ে দুজন বসে পাশাপাশি। রাফিদ একটা সিগারেট ধরালো, আহিরের দিকে একটা ধরিয়ে দিল। সন্ধ্যায় তখন তারা তিনজন বাড়ি ফিরল। আমজাদ তাদের অবস্থা দেখে কিছু বুঝতে পেরে অনেকবার জিজ্ঞেস করেছিল, কিছু হয়েছে তোমাদের? মেয়ে তখন সত্যটা লুকিয়ে মিথ্যে বলেছিল আমজাদকে। শালুক আহিরের হাতের অবস্থা দেখে দুঃখ প্রকাশ করে। সে তখন বলেছিল ডাক্তারের ব্যবস্থা করেছে, কিন্তু আহির নাকচ করল। মীর তাদের মাঝে এখন উপস্থিত নেই। রাফিদ এবং আহিরকে বাড়ি বাদ অবধি পৌঁছে দিয়ে কোথাও একটা চলে যায়। কাউকে কিছু না বলে আহির সিগারেটের ধোঁয়া ছেড়ে বলল, মীর কোথায় গেছে? হয়তো দিঘির পাড়ে। কেন? নাসনিওয়ালির উত্তরের আশায়। আহির শুনে হাসে। রাফিদ পুনরায় বলল, ওই মেয়ের প্রেমের প্রস্তাব রাজি হবে না? আমি জানি। কেন? আহির রাফিদের দিকে তাকালো। এই গ্রামের সাধারণ মানুষেরা মনে করে জমিদার বংশের সাথে সম্পর্ক তৈরি করতে হলে তাদেরও উচ্চ বংশের হতে হবে। ধারণা তো সঠিক। আজ তুমি যদি একজন সাধারণ মেয়েকে বিয়ে করতে চাও, তোমার পরিবার সেটা মেনে নিবে? রাফিদ নিঃশব্দে হেসে বলল, পরিবার সংস্কার নিয়মনীতি জন্য কত সম্পর্ক ভেঙে যাচ্ছে। যেখানে ভালোবাসার মানুষ দুটো একে অপরকে চাইলে পূর্ণতা পায় না, পরিবার সমাজ পূর্ণতা পেতে দেয় না। পেছন থেকে তাদের কথোপকথন শুনে নেয় বুলবুল। সে সময় না নিয়ে দ্রুত পায়ে হেঁটে মায়ের ঘরে যায়। মায়ের ঘরে একা ছিল। তারা বুলবুলকে জানায়, শুনেছি মীরবাবু মাস্টারের মেয়ের কাছে চিঠির উত্তর আনতে গিয়েছে। ছেলেটা মোটেই সুবিধার না, গ্রামের কোনো এক মেয়েকে বিয়ে করবে না, শুধু শুধু মজা নিতেছে সহজ সরল মেয়েগুলোর থেকে। দেখবেন আপা, তার কপালে মেয়ে জুটবে না। মামা বুলবুল এর কথায় কোনো প্রতিক্রিয়া করল না। বুলবুল মায়ের কোনো প্রতিক্রিয়া না পেয়ে ঘর ছেড়ে বেরিয়ে যায়। মায়া তাকিয়ে আছে শূন্যের দিকে, আকাশপানে। বুলবুল যেন কাটা খায়ে নুনের ছিটে দিয়ে গেল। মায়ের মনটা বিষিয়ে উঠল, চোখে জল জমল। জলের ফোঁটা গড়িয়ে পড়ল, হাত দিয়ে মুছে ফেলল। তখন হঠাৎ হাউ শব্দে মায়া লাফিয়ে উঠে তাকিয়ে দেখল মীর। আপনি এত রাতে এখানে? দেখতে আসলাম তোমার জ্বর কমলো কিনা, দেখি তো জ্বর কমেছে কিনা বলে মায়ের কপালে হাত দিয়ে জ্বর দেখতেই মায়া সরে গিয়ে বলল, আপনার অধিকার নেই আমার শরীর স্পর্শ করার, পরপুরুষ আপনি। ও আচ্ছা, তোমাকে ছুঁতে বুঝি দলিল লাগবে? দলিল তো আমার কাছে নেই, আর দলিল আমি তৈরি করতেও পারবো না। যাও, ছুঁয়ে দেখবো না। মায়ের দৃষ্টি সরিয়ে নিল, তার মুখ গম্ভীর। মীর বলল, মন খারাপ? মায়ের নিরুত্তর। মায়া তখন কণ্ঠ খাদে নামিয়ে মোহময় কণ্ঠে বলল, তোমার সব কিছু আছে, তবুও তোমার মন খারাপ। আর দেখো, আমার কিছুই নেই, তারপরও আমি হাসছি। আপনারও তো সব আছে। কি নেই আপনার? মীর ঠোঁট বেঁকিয়ে হেসে বলল, তোমার থেকে দেখা আমার সব আছে, কিন্তু আমি দেখি আমার কিছু নেই। সব কিছু ঠিক আছে, কিন্তু আমার মা নেই। এই বাক্যটি সব কিছু এলোমেলো করে দেয়। মীর থামে, তার কথা আটকে যাচ্ছে। পুনরায় বলে, আমি এই দুনিয়াতে আমার মাকে খুব কম সময়ের জন্য পেয়েছি। মায়ের আদর স্নেহ আমি ক্ষুদ্র সময়ের জন্য পেয়েছি। মায়ের মায়া ভরা মুখ, মলিন হাসি, তার আদর, তার শাসন, সব কিছু আমার মনে পড়ে। তোমরা যখন রাতে খুব আরাম করে ঘুমাও, আমি তখন মায়ের কথা ভাবি। তোমরা যখন মায়ের সাথে অভিমান করো, তখন আমি আফসোস করি। একটা বাক্য তখন আমার চারপাশে ঘোরে, আমার মা নেই, সে তো কবেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। মীরের কথাগুলো দুঃখে লাগে মায়ার। মায়া দেখল মীরের দিকে, তার চোখে জল। মীর জানালার পাশে দাঁড়িয়ে শান্তভাবে বলল, আমার সামনে কোনো মা সন্তানকে আদর করলে, স্নেহ করলে আমার খুব কষ্ট হয়। আমি বুঝতে দেই না, কিন্তু হয়। আমার সব আছে, টাকা পয়সা, বাড়ি গাড়ি, কিন্তু তারপরেও আমি শূন্য, কারণ আমার মা যে নেই। ভাবতেই অবাক লাগে, যে মানুষটির গর্ভে আমি ছিলাম, যার দুগ্ধ আমি পান করেছি, আমি হাসলে যে হাসত, আমি কাঁদলে যে কাঁদত, সে মানুষটা আমার দুনিয়াতে নেই। মীর থেমে কয়েক সেকেন্ড চুপ করে বলল, আমি এই দুনিয়াতে মাকে সব থেকে বেশি ভালোবেসেছিলাম, এখনও বাসি, আর চিরদিন বাসব। মানুষ শোক হয়তো কাটিয়ে উঠতে পারে, কিন্তু আমি আমার মায়ের শোক কখনো কাটিয়ে উঠতে পারবো না। মায়া কাঁদছে, ওনার আঁচল দিয়ে নিজের চোখের জল মুছছে। আপনি কাঁদছেন? মীরকে বলল। মীর আড়ালে চোখ মুছে বলল, না তো, আমি কাঁদছি না। আঙ্কেল আপনাকে অনেক ভালোবাসে। মীর বলল, আমি জানি। মা যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তখন বাবাই জোয়ান ছিল, চাইলে দ্বিতীয় বিয়ে করতে পারত, কিন্তু আমার কথা ভেবে করেনি। তাছাড়া বাবাও মাকে প্রচণ্ড ভালোবাসত। বাবা এখনও মাকে ভুলতে পারেনি। আপনার ছোট্ট মাও কিন্তু আপনাকে অনেক ভালোবাসে। মীর গভীর নিঃশ্বাস ফেলে বলল, আমার মা নেই দেখে। ছোট্ট মা আমার সামনে কখনো তোমাদের আদর করে না, আমি কষ্ট পাবো বলে। মা থাকার গভীর ব্যথা ওষুধ সমস্ত দুনিয়া খুঁজলেও পাওয়া যাবে না। কত সন্তান মাকে অযত্নে ফেলে দেয়,
ওরা হয়তো জানে না মা হারানোর যন্ত্রণা, ওরা জানে না মায়ের সাথে জড়িয়ে থাকা জান্নাত। কিভাবে আপনার মা মারা গিয়েছিল? কিভাবে মারা গিয়েছিল বলে কি হবে? আল্লাহর ফয়সালা ছিল, আল্লাহ আমায় একা করে দিয়েছে। আপনার পাঞ্জাবিতে মাটি কেন? মীর মাটির দিকে তাকিয়ে বলল, মায়ের কবরে কাছে গিয়েছিলাম, হঠাৎ তার কথা খুব মনে পড়েছিল। মায়ে কিছু বলল না। মীরের হাত ঘড়ির দিকে তাকিয়ে বলল, রাত বাড়ছে, আমি ঘরে যাই, তুমি বিশ্রাম নাও বলে মীর চলে যায়। আহির তার ঘরের বারান্দায় ইজি চেয়ারে বসেছিল। দৃষ্টি তার ডান হাতের দিকে, ক্ষত জায়গাটি সাদা কাপড় দিয়ে বাঁধা। নিশ্চয়ই এটি গৌরীর ওড়নার খণ্ড। আহির হাসল। তার হাসি দেখে রাফিদ বলল, তুই কাটা হাত দেখে হাসছিস? অদ্ভুত মানুষ। মানুষ কাতরায় আর তুই বোধহয় খুশি হয়েছিস। মানুষ কাতরায়, প্রেমিক না, বলল আহির। এর মানে? রাফিদ সিগারেট ধরালো। এর মানে ব্যথা আমার কাছেই নেই। মীর হাজির হয়, হাতে একটা বই নিয়ে সোফায় বসে পড়ে। রাফিদ মীরকে লক্ষ্য করে জিজ্ঞেস করলো, তুই না দিঘির পাড়ে গিয়েছিলিস, কখন আসলি? মীর জবাব দেওয়ার আগে আহির মীর এর দিকে তাকিয়ে বলল, মিল খেয়াল করেছিস আমাকে কিন্তু তোরা তুই বলে ডাকছিস? মীর হাস্যোজ্জ্বল মুখে বলল, বলেছিলাম না যে কোনো পরিস্থিতিতে তুইটা চলে আসবে। আসলো তো। বলার শেষ তিনজনেই হেসে উঠল। হাসি থামিয়ে আহির রাফিদকে লক্ষ্য করে বলল, গৌরীর মা ছাড়া আর কেউ নেই। রাফিদ সিগারেটটা ঘুরিয়ে দেখতে দেখতে বলল, ওর বাবা ছিল, শুনেছি কিছু বছর আগে আত্মহত্যা করেছে। কথাটা মীরের কানে বিঁধল। গৌরীর বাবা আত্মহত্যা করেছে? তবে শেফালির কানে কেন বলেছিল একদিন রাতে ঘর থেকে কেউ ডেকে নিয়ে তাকে মেরে ফেলেছে? মিথ্যা কেন বলল? আচ্ছা, এই ছিল দ্য সাইলেন্ট ম্যানর পার্ট 6 লেখিকা ডায়না ইমরোজ। এতক্ষণ আপনাদের সাথে আমি ছিলাম জান্নাত। আমার কথা আবারও এলোমেলো লাগতে পারে, ভীষণভাবে দুঃখিত। এই লেখাগুলো খুব বড় বড় প্যারাই ছিল, আর আমাকে যারা আগে থেকেই শুনে তারা জানে যে বড় বড় প্যারা পড়তে গেলে আমি একটু হকচকিয়ে যাই, আমার এলোমেলো হয়ে যায়। যাই হোক, আপনারা একটু মানিয়ে নেবেন। আর গল্পের বাকি পর্বগুলো দেখতে আমার চ্যানেলেই চোখ রাখুন। গল্প কেমন লাগছে আমাকে জানাতে ভুলবেন না। আজকে আসছি, আল্লাহ হাফিজ।